আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। কাউন্সিলর সোহেল সহ ২ জনের ময়নাতদন্ত সম্পন্ন। কুমিল্লা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ হাইকোর্টে জমা। গ্রাহকের অর্থ ফেরতে ৬ মাস সময় চায় বোর্ড। গোমেজ হত্যায় শীর্ষ জঙ্গি সালেকিনের মৃত্যুদণ্ড বহাল। পলাতক আসামি আইনি সুবিধা পাবে না, মন্তব্য আপিল বিভাগে। ধুলোর দাপটে অস্থির রাজধানীবাসী। মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বাড়ছে অসুখ বিসুখ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১শে সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল ও সহযোগী হিরোপথ শাখার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ময়না তদন্ত সম্পন্ন হয়। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় জানাচ্ছেন রত্না জামান। ময়না তদন্তের পর সকাল 10:30টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সৃষ্টি হয় হৃদয় বিদারক আবহ। এদিকে পরিবার থেকে জানানো হয় বাদ জোহর জানাজা শেষে কাউন্সিলর সোহেলকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার জানান, সোমবার হত্যাকাণ্ডের পর থেকে দুষ্কৃতিকারীদের আটকের চেষ্টা চলছে, মামলার প্রস্তুতি চলছে। ঘটনা ঘটার পরপরই আমরা দুষ্কৃতিকারীদের ধরার জন্য অভিযান শুরু করেছি। আমাদের বেশ কয়েকটা টিম অভিযান চালাচ্ছে, অভিযানটি চলমান আছে। আর যারা মারা যাচ্ছেন এর মধ্যে একজন সনাতন ধর্মাবলম্বী আছেন। দাফন কাফন এবং সরকারের কাজ শেষে পরিবারের সদস্যরা এসে মামলা রুজু করবেন। সোমবার বিকেলে নগরের পাথারিয়া পাড়ায় কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে এলোপাথারি গুলি করে দুর্বৃত্তরা। এতে 9 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ও সহযোগী হরিপদ সাহা মারা যান। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রত্না জামান, ২১শে টেলিভিশন। ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়ে বিবরণ সহ বিস্তারিত প্রতিবেদন দিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ড। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইভ্যালি গ্রাহককে অর্থ ফেরত বা পণ্য পেতে বোর্ডের কাছে আবেদন করতে হবে। এজন্য 6 মাস সময় দিতে হবে বোর্ডকে। বোর্ড অসফল হলে গ্রাহক আদালতের দ্বারস্থ হতে পারবেন। ইভ্যালির লকার কোড জানাতে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। রিপোর্টে 2019 সাল পর্যন্ত অডিট রিপোর্ট দাখিল করা হয়েছে। দু সালে জামালপুরে গোমেজ হত্যায় পলাতক শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেকিনের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শায়ক আব্দুর রহমানের সহযোগী শীর্ষ এ জঙ্গির সাজা বহাল রাখেন। এ সময় আপিল বিভাগ বলেন, কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না। 2004 সালে জামালপুরে গনি গোমেজকে হত্যা করে জেএমবির জঙ্গিরা। ওই হত্যা মামলায় 2006 সালে সালেকিন ও রাকিবকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় একই বছর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে এই জঙ্গিরা। রাকিব 30 সালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মারা যায় আর সালেকিন পালিয়ে যায়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং 2020-21 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় 26 জন সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধান
পদকেও ভূষিত করা হয়। এ সময় সেনা প্রধান বলেন, দেশ রক্ষার পাশাপাশি সেনাবাহিনী বর্তমানে দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন এবং জাতিসংঘের বিভিন্ন মিশনে নিয়োজিত আছে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী সংগঠিত হয়ে কেবল বলেই বৃদ্ধি পায়নি, সেই সাথে দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী আজ কেবল তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক এবং দেশ গঠনমূলক কার্যক্রম করে যাচ্ছে। ধুলোবালির দাপটে অস্থির রাজধানীবাসী। শীতে ভোগান্তি বাড়লেও বছর জুড়ে জেরবার অবস্থা। মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বাড়ছে অসুখ বিসুখ। ফুসফুস, যক্ষ্মা আর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে নগরবাসী। দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট। রাজধানীর গাবতলী আমিনবাজার সড়কের এই চিত্র আমরা ধারণ করেছি গতকাল বিকেলে। ঢাকার প্রবেশমুখের অন্যতম এলাকাটি বহুদিন ধরেই এক নাগাড়ে বায়ু দূষণের চ্যাম্পিয়ন। রাজধানীর অন্য এলাকার অবস্থা এতটা নাকাল নয়, তবে খুব যে বেশি ভালো তা আবার বলা যাবে না, কারণ শীতের শুরু থেকে বসন্তের মাঝামাঝি ধুলোয় কাহিল মহানগরের প্রায় ৩ কোটি মানুষ। ধুলায় বের হওয়া যায় না, গোসল না করলে আর বাসায় বসা যায় না। এই গাড়িতে যে মাটিগুলা পড়ে এগুলো তো ঠিক মতো উঠায় না। নির্বিচারে ধুলো ছড়াচ্ছে সরকারি বেসরকারি প্রকল্প, পিছিয়ে নেই ডেভেলপার আর রিয়েল এস্টেট কোম্পানিও। স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি এই ধূলিকণা প্রতি বছর আয়ু কমায় সাধারণ মানুষের। কারণে অকারণে অসুস্থ হচ্ছে মানুষ। জামা কাপড় বলেন বা যাই বলেন, একদিন পরে বেরোইলে দেখা যায় দ্বিতীয় দিন আর পরার মতো অবস্থা থাকে না। যখন কফ টানি তখন ধুলা বাইর হয় আর হাঁচি পড়ে। বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে। 270 বর্গ কিলোমিটারের ঢাকা মহানগরে চলছে 5.5 লাখ গাড়ি, আছে নিয়ম না মানা অসংখ্য কারখানা। সেখান থেকেও প্রতি বছরই 12 থেকে 15% দূষণ ছড়ায়। পৃথিবীব্যাপী গড় আয়ু প্রায় 7 বছর করে কমছে মানুষের, কিন্তু ঢাকার মানুষের প্রায় 5 বছর করে গড় আয়ু কমছে। তাহলে আমি তো এটা আমার রাইট টু লাইফে আঘাত যে আমার গড় আয়ু, এই শহরের যারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার দায়িত্বে আছে, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, অন্যান্য নির্মাণকারী যে সংস্থা, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন বায়ু দূষণে বিশ্বে 30 কোটি লোক শ্বাসকষ্টজনিত রোগে ভোগেন। শুধু বাংলাদেশেই আক্রান্ত 45 লাখ। ধুলার মধ্যে তো অনেক ধরনের টক্সিক উপাদান থাকে, যেমন সিলিকন থাকে, ক্রোমিয়াম থাকে, কার্বাইড থাকে, সেগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তখন বায়ু দূষণের বিষয়টিও অতি গুরুত্বের সাথে দেখতে হবে। কেননা এই ঢাকা শহরে জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকরাও বসবাস করে। কাজেই হুমকির মুখে সকলের স্বাস্থ্যাবস্থা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। ধামরাইয়ের কাঁসা পিতল ইতিহাসের সাক্ষী, ঐতিহ্য আধুনিকতার ছোঁয়ায় শিল্প বহুমুখীকরণের তাগিদ। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সাম্প্রতিক বছরগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বহুদূর এগিয়েছে বাংলাদেশ। এর নেপথ্যে আছেন প্রতিভাবান কিছু মানুষ। তাদেরই একজন মঞ্জুরুল মোর্শেদ। 5 বছরে যিনি প্রায় 500 কোটি টাকার মালিক। স্বপ্নচারী মঞ্জুরের সাফল্য গাঁথা শোনাচ্ছেন আদিত্য মামুন। মঞ্জুরুল মোর্শেদ বাংলাদেশের আইসিটি খাতের বিস্ময়। তার ফার্ম এমডি ইনফোটেকে কর্মরত প্রায় 600 কর্মী। তথ্য প্রযুক্তিতে তার যাত্রা ঢাকাতে, অতঃপর রাজশাহী হাইটেক পার্কে ব্যবসা সম্প্রসারণ করেন। শুরু হয় নতুন যুগের। শুরুর পরটা অনেক কঠিন ছিল। আমি আসলে শুরু করেছি 2016 সালে। সেই সময় আসলে বেকার ছিলাম। আমাদের সরকার যে ডিজিটাল বাংলাদেশের যেটা এটা বাস্তবায়ন করার জন্য প্রচারণা করেছিল, প্রচারণাতে আমি উদ্বুদ্ধ হয়েছি। বিভিন্ন অ্যাপস, সফটওয়্যার নির্মাণ আর ই কমার্স খাতেও নজর দেন তিনি। শুধু রাজশাহী কিংবা ঢাকা নয়, তার খ্যাতি এখন বিশ্বজোড়া। 2022 সালে 15,000 জনবল নিয়োগ করতে চান এই প্রযুক্তিবিদ। ওয়ার্ল্ড ক্লাস ই কমার্স যেগুলো আছে, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, এই বড় বড় ই কমার্সের কাজগুলো আমরা করি। এগুলোর পাশাপাশি আমরা আরো অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছি। আমি শূন্য থেকে শুরু করেছি, এখন
এমডি ইনফোটেকের টোটাল যে অ্যাসেট আছে এটা হচ্ছে 500 কোটি টাকা। এখন আমরা যে পরিমাণ কাজ আছে আমরা 2022 সালের মধ্যে 15,000 এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। বিদ্যমান বেকার সমস্যার অনেকটাই সমাধান করার প্রত্যয় জানান তিনি। ই কমার্স সার্ভিস ম্যানেজমেন্টে 20 লাখ এমপ্লয়ি দরকার এভরি ইয়ার। এই যে ই কমার্স প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড ই কমার্স প্ল্যাটফর্মে এত অপরচুনিটি, এইটা আমি বাংলাদেশে কাজে লাগাতে চাচ্ছি। আমি নিজে উদ্যোক্তা হিসাবে আমি চাই যে বাংলাদেশে আরো অনেক উদ্যোক্তা তৈরি হোক এবং আরো এমপ্লয়মেন্ট জেনারেট হোক। দেশের বিভিন্ন প্রান্তের আইসিটি মেধাবীদের সমন্বিত করে সম্মিলিতভাবে অগ্রসর হতে চান তিনি। যে অভিজ্ঞতা এখান থেকে অর্জন করতে পারছে, এটা বিশ্ববাজারে আমাদের তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে অনেক সাহায্য করে। ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে আমরা সরাসরি কাজে ইনভলভ করে দিচ্ছি। উন্নত বাংলাদেশের পৌঁছে যাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটি অংশ রাজশাহীর এই হাইটেক পার্ক, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষ জনশক্তি এখানে এসে সম্পদে রূপান্তরিত হচ্ছে এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ সেটিকে ত্বরান্বিত করছে। প্রযুক্তির এই বিপ্লবে এখন বাংলাদেশ একটি অনন্য নাম। আদিত্য মামুন, রাজশাহী হাইটেক পার্ক, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প যেন সেই ইতিহাসের সাক্ষী। একদা এসবের ব্যবহারকে দেখা হতো আভিজাত্যের প্রতীক হিসাবে। কালের বিবর্তনে ব্যবহার কমলেও শৌখিন মানুষের কাছে এর চাহিদা রয়ে গেছে বইকি। সাভার প্রতিনিধির সহায়তায় রত্না জামানের রিপোর্ট। অভিজ্ঞ শিল্পীর গভীর মনোযোগ, নিখুঁতভাবে তৈরি হচ্ছে কাঁসা পিতলের ভাস্কর্য ও নানা ধরনের তৈজসপত্র। মোমের তৈরি ছাঁচের উপর মাটির প্রলেপ, এরপর মোম গলে ভেতরটা ফাঁপা হলে ঢেলে দেয়া হয় গলিত কাঁসা। প্রত্নতাত্ত্বিকদের মতে আনুমানিক মুঘল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা পিতলের ব্যবহার শুরু। তখন তা দিয়ে ঢাল, তলোয়ার, তীর ধনুক সহ যুদ্ধ সরঞ্জাম তৈরি করা হতো। ব্রিটিশ শাসন আমলেও এ শিল্পের প্রসার ঘটে। সে সময় ঢাকার ধামরাই, শিমুলিয়া ছাড়াও টাঙ্গাইলের কাকমারি, জামালপুরের ইসলামপুর, বগুড়ার শিববাড়ি, মুন্সিগঞ্জের লৌহজংয়ে কারখানা গড়ে ওঠে। ধামরায় কাঁসা পিতল শিল্পের যাত্রা পাল আমলে, আর মাত্র 1 দশক আগেও শতাধিক কারখানা ছিল এখানে, অথচ এখন হাতে গোনা 2-3টি। এর মধ্যে সবচেয়ে বড় সুকান্ত বণিকের কারখানাটি। বংশ পরম্পরায় হাল ধরে রেখেছেন তিনি। আমি পঞ্চম প্রজন্ম যে এখনো চেষ্টা করছে এই শিল্পটাকে চালিয়ে যাওয়ার। একটা সময় তো ছিল যখন কাঁসা পিতলের তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস আমাদের এই ধামরাই থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে পর্যন্ত এগুলো কিন্তু যেত এবং বিশাল একটা বাজার ছিল। এছাড়া রথখোলা, কায়েতপাড়া, গোয়ালপাড়া, মল্লিক বাড়ি, শিমুলিয়ার কারিগররা ধরে রাখার চেষ্টা করছেন পূর্বপুরুষের ব্যবসা। হাজার বছর পুরানো আমাদের কাঁসার ঐতিহ্য ছিল। আমরা প্রচুর লোক কাজ করতাম, তো 2700 কারখানা ছিল। আগে প্রতিদিনই করতাম, এখন যেমন 2 মাস 3 মাস পরে 2 দিন একদিন কাজ হয়, মানুষ সেভাবে কাজ দিতে পারে না। বিশ্বজুড়ে কাঁসা পিতলের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এই শিল্পের পুনর্জাগরণের আশা সংশ্লিষ্টদের। রত্না সামান, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বুলগেরিয়ার দুর্ঘটনার পর বাসে আগুন লেগে 45 জনের মৃত্যু। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। কাউন্সিলর সোহেল সহ 2 জনের ময়নাতদন্ত সম্পন্ন, কুমিল্লা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ইভালির স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ হাইকোর্টে জমা, গ্রাহকের অর্থ ফেরতে 6 মাস সময় চায় বোর্ড। গোমেজ হত্যায় শীর্ষ জঙ্গি সালেকিনের মৃত্যুদণ্ড বহাল, পলাতক আসামি আইনি সুবিধা পাবে না, মন্তব্য আপিল বিভাগের। ধুলোর দাপটে অস্থির রাজধানীবাসী, মাত্রাতিরিক্ত বায়ু দূষণে বাড়ছে অসুখ বিসুখ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।